সচিবদের বেতন দ্বিগুণ করার সুপারিশ পে কমিশনের ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা। নির্বাচন সামনে রেখে ডলারের প্রবাহ বাড়ছে দেশে, রেমিটেন্স আয়ের রেকর্ড, সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। এবং অর্থ বছরের প্রথমার্ধে রাজস্ব ঘাটতি ৪৬,০০০ কোটি টাকা, সবচেয়ে দুরবস্থা প্রত্যক্ষ আয়করে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা। স্বাগত ৭১ বিজনেসের সাথে আছি আমি লিনি আফরোজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সচিবদের মূল বেতন বেড়ে হচ্ছে দ্বিগুণের উপরে, আর সবার নিচে ২০তম গ্রেডের ক্ষেত্রে প্রায় ২.৫ গুণ। এমন সব প্রস্তাবনা নিয়ে প্রায় চূড়ান্ত সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল রিপোর্ট, যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে কমিশন। আর এটি বাস্তবায়নে সরকারি বাড়তি ব্যয় হবে ১ লাখ কোটি টাকা। রুহুল আমিনের রিপোর্ট। বর্তমানে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কর্মরত আছেন প্রায় ১৫ লাখ। সবশেষ যাদের বেতন বাড়ানো হয় ২০১৫ সালে। এরপর গত জুলাইয়ে এ সংক্রান্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার, যাদেরকে প্রতিবেদন জমা দিতে বলা হয় ৬ মাসের মধ্যে। একাধিক সদস্য জানান, এটি গ্রহণে ২১ জানুয়ারি সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা। এবার দর্শনগত পরিবর্তনের কোনো সুপারিশ থাকছে না প্রতিবেদনে। কমানো হচ্ছে না গ্রেডের সংখ্যা, তবে দীর্ঘদিনের চড়া মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় আমলে নিয়ে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। এতে সবচেয়ে বেশি ১৪৪% বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে ২০তম গ্রেডে। ফলে ৮,২০০ টাকার মূল বেতন হয়ে যাচ্ছে ২০,০০০ টাকা, সর্বসাকল্যে যা দাঁড়াতে পারে ৪২,০০০-এ। প্রজাতন্ত্রের কর্মীদের সবচেয়ে বেশি মূল বেতন এখন সচিবদের ৭৮,০০০ টাকা। ১০৫% বাড়িয়ে যা প্রস্তাব করা হয়েছে ১,৬০,০০০। এর সাথে অন্যান্য ভাতা ও আনুতোষিক মিলিয়ে একজনের মোট বেতন প্রায় ৩ লাখ টাকা হতে পারে। ২০১৫ সালে যে জিনিসটার দাম ১০০ টাকা ছিল, ২০২৫-২৬ সালে সেটা কত হয়েছে? সেদিক থেকে কিন্তু এটা হওয়া দরকার। কিন্তু কথা হচ্ছে তো হবে, এই টাকাটা সংস্থানটা কোত্থেকে হবে? হ্যাঁ, এখন সেটা যদি সরকার আইডেন্টিফাই করতে পারে, বিশেষ করে আমাদের যে রেভিনিউ কালেকশন আছে, এক্সপোর্ট আছে বা অন্য অর্থনীতি যদি একটু ঘুরে দাঁড়ায়, তাহলে এটাকে দিতে পারবে। চলতি অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাবদ বরাদ্দ প্রায় ৮৫,০০০ কোটি টাকা। তবে কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে এ খাতে খরচ বাড়বে আরও প্রায় ১ লাখ কোটি। দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক বলেছেন, এমন ব্যয়ের এবং এর ফলে সৃষ্ট প্রভাবের জন্য জনগণ প্রস্তুত কিনা তা যাচাই করতে হবে। যারা এইটার ব্যয়টা বহন করবে তারা অর্থনৈতিক চাপের মধ্যে আছে। এই অবস্থায় জনগণ এটাকে গ্রহণ করতে এবং এই বোঝাটা বইতের সম্মত আছে কিনা সেটা জানতে হবে সরকারকে। দ্বিতীয়টা হচ্ছে, এই যে সরকারি খাতে যখন বেতন ভাতা বৃদ্ধি পায়, সেটার প্রভাব বাজার মূল্যে, দ্রব্যমূল্যের উপর পড়ে এবং সাধারণ জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যায়। এটার জন্য জনগণ প্রস্তুত আছে কিনা। তৃতীয় যে বিষয়টা, যখন এরকম বেতন ভাতার দুর্নীতি নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, সেবার মান উন্নয়নের নামে বেতন ভাতা বৃদ্ধি হয়, সেটা হিতে বিপরীত হয়। তার কারণ হচ্ছে, যেটা হয় শুধুমাত্র দুর্নীতি, অনিয়ম এবং যে ঘুষ লেনদেন, সেটার পরিমাণটা বাড়ে। কমিশন গঠন করলেও পে স্কেল বাস্তবায়ন নিয়ে দ্বিধায় অন্তর্বর্তী সরকার। যদিও সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ প্রায় ২০,০০০ কোটি টাকা বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয়। রুহুল আমিন, ৭১, ঢাকা। সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য হুমকি। যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি করেছে তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ। এ বিষয়ে বিস্তারিত জানবো দর্শক। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রাকিব হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাকিব, একটু জানাবেন যে কি পরিস্থিতি রয়েছে, সবকিছু মিলিয়ে আমাদেরকে জানাবেন বিস্তারিত। দেখুন, গত ১২ জানুয়ারি এনবিআরকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি চিঠি পাঠানো হয়। সেখানে বলা হয় যে 10 থেকে 30 কাউন্টের কটন সুতা এবং কিছু ব্লেন্ডেড সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করা হয়েছে। তার মানে সেখানে 33 থেকে 39% পর্যন্ত শুল্ক আরোপ হবে এ ধরনের সুতা আমদানির ক্ষেত্রে। আর এই ধরনের সুতা আমাদের তৈরি পোশাক, বিশেষ করে রপ্তানিমুখী তৈরি পোশাকে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো
বিটিএম এর পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের সুতা উৎপাদন সক্ষমতা আমাদের স্থানীয়ভাবে রয়েছে, চাহিদার চেয়ে বেশি উৎপাদন সক্ষমতা রয়েছে। সেজন্য ট্যারিফ কমিশন এবং বাণিজ্য মন্ত্রণালয় এটার পক্ষে অবস্থান নিয়ে এনবিআরকে চিঠি দিয়েছে। কিন্তু তৈরি পোশাকের যে রপ্তানিকারকরা আছেন তারা বলছেন, আজকের যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে তারা জানিয়েছেন যে এটা রপ্তানিমুখী তৈরি পোশাকের জন্য এটা একটা হুমকি এবং এর মাধ্যমে রপ্তানি কমে যাওয়ার একটা শঙ্কা রয়েছে। কেননা সুতার দাম যদি বাড়ে তাহলে কিন্তু রপ্তানিতে একটা প্রতিযোগিতা সক্ষমতা হারাবে এই শিল্প এবং সেক্ষেত্রে কিন্তু রপ্তানি কমে যাবে। এবং আজকে যেটি বলা হয়েছে যে এখানে বস্ত্র খাত এবং তৈরি পোশাক একটার পরিপূরক, অর্থাৎ এটা আমাদের একক নিজস্ব একটা সাপ্লাই চেইন। সেখানে যদি সুতার দাম বাড়িয়ে স্থানীয় শিল্পকে কৃত্রিমভাবে সুবিধা দিতে যায় তাহলে কিন্তু তৈরি পোশাক যখন বিশ্ববাজারে তাদের পণ্য রপ্তানি করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু এই সিদ্ধান্ত আসলে কোনো কাজে আসবে না। সেজন্য তারা বলছেন যে এই আমদানিতে শর্ত আরোপ করে বা আমদানিতে শুল্ক আরোপ করে বস্ত্র খাতকে সুবিধা দিতে গেলে যেমন তৈরি পোশাক ক্ষতিগ্রস্ত হবে, তেমনি কিন্তু রপ্তানি আয়ও কমে যাবে। এই জন্য তারা বলছেন যে স্থানীয় বস্ত্র খাতকে যদি সুবিধা দিতে হয় তাহলে সেক্ষেত্রে ইনসেনটিভ আছে। ভারত যেরকম ইনসেনটিভ দিয়ে তাদের শিল্পকে বাঁচিয়ে রাখছে, তাদের শিল্পকে আরও শক্তিশালী করছে, সেক্ষেত্রে আমাদের স্থানীয় বস্ত্র খাতকে ইনসেনটিভ দেওয়া যেতে পারে, অথবা জ্বালানি এবং কর্পোরেট ট্যাক্স বা অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে কিন্তু সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ করা হয়েছে যেটি যে ইনসেনটিভ যে সরকার এতদিন দিয়ে আসছিল সেই ইনসেনটিভ কিন্তু ইফেক্টিভ ছিল না, কেননা এই এখনও বড় অঙ্কের ইনসেনটিভ বকেয়া আছে যেগুলো আসলে ব্যবসায়ীরা ব্যবহার করতে পারছেন না। এবং রপ্তানির যে তহবিল আছে বাংলাদেশ ব্যাংকের, সেই তহবিলের আকার একসময় ছিল $7 বিলিয়ন, এখন সেটি $2 বিলিয়নে নেমে এসেছে। আমাদের সাথে যুক্ত হবার জন্য। কাঁচা চামড়া ক্রয় বিক্রয়ে উৎসে কর পুনর্বিবেচনার দাবি জানিয়ে এনবিআরকে চিঠি দিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। এতে বলা হয়, কাঁচা চামড়া কৃষি উপপণ্য হওয়ার উপর উৎসে কর আরোপ যুক্তিসঙ্গত নয়। গত বছরের 26 জুন শিল্প উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল সংগ্রহের ক্ষেত্রে 3% এবং নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে 0.5% হারে উৎসে কর কর্তনের নির্দেশনা দেওয়া হয়। বিটিএ আরও জানায়, চামড়া প্রক্রিয়াজাতকরণে উপকরণ ও শ্রমিকের মজুরি বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বেড়েছে। অন্যদিকে ট্যানারিতে উৎপাদিত ক্র্যাস্ট, ফিনিশড ও স্প্লিট চামড়ার মূল্য দীর্ঘদিন ধরে কম থাকায় শিল্পটি আর্থিকভাবে চাপে রয়েছে। গ্রিনল্যান্ডে ইস্যুতে এবার যুক্তরাষ্ট্রের উপর $108 বিলিয়ন প্রতিশোধমূলক শুল্ক আরোপের চিন্তা করছে ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি ইউরোপের বাজারে মার্কিন প্রতিষ্ঠান নিষিদ্ধ করার কথাও বিবেচনা করছে ইউরোপ মহাদেশীয় এই জোট। রোববার এই সিদ্ধান্ত নেন ইইউর রাষ্ট্রদূতরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্টোনিও কস্তা জানান, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডকে সমর্থন করার জন্য ইইউ প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনো ধরনের জবরদস্তির বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য প্রস্তুত। এর আগে গ্রিনল্যান্ডকে সমর্থন করার কারণে ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, জার্মানি সহ মোট 8টি ইউরোপীয় দেশে শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।